বিসিএস থেকে যেমন চাকরি পরীক্ষার জন্য ইংলিশটা খুবই গুরুত্বপূর্ণ এবং ফ্রি হ্যান্ড রাইটিংকে উন্নত করার জন্য আমার একমাত্র চয়েস হচ্ছে বিসিএস রিটেন ইংলিশ মোহাম্মদ মোস্তফা কামাল স্যারের বই। তো এটা থেকে হচ্ছে আমরা অলরেডি লেসন 12 কমপ্লিট করে ফেলেছি। লেসন 13টা আজকে করবো। লেসন 13-এর টপিক হচ্ছে সিম্পল সেন্টেন্স। ওকে, সো সিম্পল সেন্টেন্সটা আমরা করব, এটা বেশি বড় না। কীভাবে কী লিখছে দেখি যে সিম্পল সেন্টেন্স লেসন 13। চলুন করি। যে সেন্টেন্সে একটি ফাইনাইট ভার্ব থাকবে তাকে সিম্পল সেন্টেন্স বলে, এটা আমরা সবাই জানি। তবে একের অধিক নন ফাইনাইট ভার্ব থাকতে পারবে। ফাইনাইট ভার্ব হলো সেই ভার্ব যা অন্যের সাহায্য ছাড়া নিজে নিজে সম্পূর্ণ অর্থ প্রকাশ করে, তাকেই হচ্ছে কী বলা হয়? তাকেই হচ্ছে আমরা ফাইনাইট ভার্ব বলি। নিতু কেম, নিতু এসেছিল, সরাসরি হচ্ছে অর্থ প্রকাশ করতেছে, সুতরাং এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। হি ওয়ান্টস এ চায়, আমি বুঝতে পারতেছি একদম একটা ওয়ার্ড দ্বারাই হচ্ছে যে ভার্বটা দ্বারা সরাসরি বোঝা যায়, তার হচ্ছে অন্য কোনো ভার্বের সহযোগিতার প্রয়োজন হয় না। অর্থাৎ সেই ভার্ব যা অন্যের সাহায্য ছাড়া নিজে নিজে সম্পূর্ণ অর্থ প্রকাশ করে, তাকেই হচ্ছে ফাইনাইট ভার্ব বলে। উপরের 1 থেকে 5 পর্যন্ত শব্দগুলো সেন্টেন্সে সিম্পল সেন্টেন্স। উপরের সেন্টেন্সগুলোতে ফাইনাইট ভার্বগুলো হলো যথাক্রমে কাম, টেন্স, প্লে, ওয়ান্ট, ওকে বললাম। এখন প্রশ্ন হতে পারে, সিম্পল সেন্টেন্সে কি একটির বেশি ভার্ব থাকতে পারবে না? উত্তর, অবশ্যই পারবে, তবে দ্বিতীয় ভার্বটি স্বাভাবিক রূপে থাকবে না। হয় দ্বিতীয় ভার্বটির পূর্বে টু বসবে, নয় দ্বিতীয় ভার্বটির সঙ্গে আইএনজি যুক্ত হবে, অথবা দ্বিতীয় ভার্বটি পাস্ট পার্টিসিপেলে বসবে। অর্থাৎ একটি সেন্টেন্সে একটি মাত্রই ফাইনাইট ভার্ব থাকবে। ওকে, অন্য ভার্ব থাকতে পারে, তবে সেই ভার্ব পূর্বে টু বসবে অথবা আইএনজি বসবে, অথবা কি বলা হয়, সেই ভার্বটা পাস্ট পার্টিসিপেলে হবে। ওকে, সো আমরা যদি এবার নিচের উদাহরণগুলো যদি একটু দেখি। নিতু কেম ড্যান্সিং, নিতু নাচতে নাচতে এসেছিল। ওকে, নিতু কেম ড্যান্সিং, নিতু নাচতে নাচতে এসেছিল। নিপা ড্যান্সড হেয়ারিং দ্য নিউজ, খবরটি শুনিয়ে এসেছিল। দ্য গার্ল স্টার্টেড ক্রাইং হেয়ারিং দ্য নিউজ, খবরটি শুনে মেয়েটি কাঁদতে শুরু করলো। আচ্ছা, যাই হোক, উপরে 1 থেকে 5 নং পর্যন্ত সেন্টেন্সের প্রত্যেকটি দুটি করে ভার্ব রয়েছে। ওকে, দুটি করে ভাব রয়েছে। যেমন হচ্ছে নিতু কেম ড্যান্সিং, তো নিতু কেম ড্যান্সিং যখন বলেছে তখন মানে কি, এখানে কেম একটা ভার্ব, ড্যান্সিং একটা ভার্ব, বাট ফাইনাইট ভার্ব কোনটা? কেম। কারণ হচ্ছে কেম সরাসরি অর্থ প্রকাশ করতে পারে। নিতু কেম, নিতু এসেছিল। কীভাবে এসেছিল? ড্যান্সিং। এই ড্যান্সের সাথে আইনজি যুক্ত হয়ে কিন্তু এই ভার্বটা কী হয়েছে? নন ফাইনাইট ভার্বে রূপান্তরিত হয়েছে। যাই হোক, এরপরে হচ্ছে আমরা যদি যাই কখন দ্বিতীয় ভার্বটির পূর্বে টু বসবে, সেই বিষয়টা আমরা একটু ক্লিয়ার হই। দ্বিতীয় ভার্বটির অর্থের সঙ্গে সাধারণত যখন তে যুক্ত থাকবে, তখন আমরা দ্বিতীয় ভার্বের পূর্বে টু বসাবো, তে। অর্থাৎ তে যুক্ত থাকবে, তখন আমরা সেই ভার্বটির পূর্বে কি বসাবো? টু বসাবো। যেমন উই প্লে গোয়িং টু ফিল্ড, তাহলে কি হবে? আমি মাঠে গিয়ে, সরি, উই প্লে গোয়িং টু ফিল্ড, আমরা মাঠে, ঠিক আছে, এ বা তে এই ধরনের বিষয়টা যুক্ত হবে, তখন এখানে টু হবে। আই ডিজায়ার টু অ্যাটেন্ড দ্য সেরেমনি, আমি অনুষ্ঠানটিতে যোগ দিতে ইচ্ছা পোষণ করছি। আই ডিজায়ার, আমি ইচ্ছা পোষণ করছি। ডিজায়ার হচ্ছে ফাইনাইট ভার্ব। টু অ্যাটেন্ড, ওকে, কি করতে? যোগ দিতে। এইতে যুক্ত হয়েছে, তার মানে এই অ্যাটেন্ড কি হয়ে গেল? অ্যাটেন্ড এখানে নন ফাইনাইট ভার্ব পরিণত হইল। আর এইতে যুক্ত করতে হয়েছে আমার বাক্যাংশটির অর্থকে অর্থবোধক রাখতে। ওকে, যেমন মিতু ওয়ান্টস টু রিড, মিতু ওয়ান্টস, মিতু চায়, একদম সরাসরি ভার্ব, মানে কি বলা হয়, অর্থ প্রকাশ করে যে মিতু চায়। ওকে, ওয়ান্ট। তো এখানে কি হবে? মিতু ওয়ান্ট টু রিড, রিড তো পড়া, বাট এখানে টু রিড মানে কি? পড়তে। এই পড়াদের সাথে কি যুক্ত হয়েছে? তে যুক্ত হয়েছে। তে যুক্ত হয়ে এটা কি হয়ে গেল? এই ভার্বটা এখন নন ফাইনাইট ভার্বে পরিণত হইল। আচ্ছা, যাই হোক, এখন আমরা যাই কখন দ্বিতীয় ভার্বের পূর্বে আইএনজি বসবে, সেই বিষয়টা আমরা একটু জানি। দ্বিতীয় ভার্বের অর্থের সাথে যখন ইয়া বা ইয়ে যুক্ত থাকবে, তখন দ্বিতীয় ভার্বের অর্থের যখন দ্বিত্ব উচ্চারণ হয়, তখন দ্বিতীয় ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। অর্থাৎ দ্বিতীয় ভার্বের যে অর্থ, সেটা দ্বিত্ব উচ্চারণ হবে, তখন আইএনজি যুক্ত হবে। অর্থাৎ দ্বিতীয় ভার্বটি দ্বারা সাবজেক্ট কোনো অবস্থায় বা কাজে রত আছে বোঝায়। যেমন দ্য গার্ল ওয়েন্ট অ্যাওয়ে স্মাইলিং, মেয়েটি হাসতে হাসতে চলে গেল। দ্য গার্ল ওয়েন্ট অ্যাওয়ে, মেয়েটি চলে গেল কীভাবে? স্মাইলিং, হাসতে হাসতে। দ্বিত্ব হইছে, তখন আমরা সেখানে আইএনজি যুক্ত করতে পারবো। ওকে, আবার যদি বলি, আমরা গল্প করে সময় একটু দিত, যে মনি কাঁদতে কাঁদতে স্থানটি ত্যাগ করলো, ওই আবারও একই, মনি লেভ দ্য প্লেস উইপিং। ওকে, এরপরে আমরা গল্প করে সময় কাটানো, ওই পাস্ট টাইম গসিপিং, ওই পাস্ট টাইম গসিপিং। তো এই বিষয়টা এমনই। যাই হোক, এভাবে করে হচ্ছে আমরা কয়েকটা সেন্টেন্স যদি করি। ছিনতাইটি দৌড়ে পালিয়ে গেল, হি টোল দ্য স্টোরি, কি ছিনতাইকারীটি দৌড়ে পালিয়ে গেল। দিস নেচার ফ্লেড অ্যাওয়ে রানিং। এরকম থাকলে হচ্ছে আমরা আইএনজি যুক্ত করবো। আচ্ছা, যাই হোক, কখন প্রথম ভার্বের সঙ্গে পাস্ট পার্টিসিপল ফর্ম হবে? কখন প্রথম ভার্বের সঙ্গে পাস্ট পার্টিসিপল হবে? বাক্যটি সাবজেক্ট বস্তু হলে
এবং অবস্থা অর্থ প্রকাশ করলে প্যাসিভ অর্থে অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। বাক্যটি সাবজেক্ট বস্তু হলে এবং অবস্থা অর্থ নির্দেশ করলে, সাবজেক্ট হবে বস্তু আর ও নির্দেশ করবে অবস্থা অর্থ, তাহলেই হচ্ছে এটা প্যাসিভ অর্থে প্রথম ভার্বের সঙ্গে পাস্ট পার্টিসিপল যুক্ত হবে। যেমন ধানমন্ডিতে অবস্থিত ব্যাংকের শাখাটি এবছর অনেক মুনাফা করেছে। ধানমন্ডিতে অবস্থিত ব্যাংকের শাখাটি এবছর অনেক মুনাফা করেছে। The branch of the bank located at Dhanmondi, the branch of the bank located at the Dhanmondi has earned মাচ প্রফিট দিস ইয়ার। তারা কি করেছে, এই যে হ্যাজ এখানে আর্নড, ওকে, ইডি যুক্ত হয়েছে। দ্য ব্রাঞ্চ অফ দ্য ব্যাংক লোকেটেড অ্যাট ধানমন্ডি হ্যাজ আর্নড মাচ প্রফিট দিস ইয়ার। এরকম আর কি, কলাবাগান অবস্থায় ব্যাংকটি, এরকম আর কি বিষয়গুলো ঘটে। যাই হোক, ব্যতিক্রম কিছু শিখি। আমরা এতক্ষণ শিখলাম যে একটি সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের পূর্বে টু বসে অথবা দ্বিতীয় ভার্বের আইএনজি যুক্ত হয়। এবার আমরা এর ব্যতিক্রম কিছু শিখবো। যেমন গেট প্লাস ভার্বের প্লাস পার্টিসিপল। গেট এর পরে আরেকটি ভার্ব থাকলে তার প্লাস পার্টিসিপল ফর্ম হয়। গেট এর পরে যদি আরেকটা ভার্ব থাকে তাহলে তার পার্টিসিপল ফর্ম হয়। যেমন দে হ্যাভ গট ইনভলভড ইন হিজ ওয়ার্ক। দে হ্যাভ গট ইনভলভ, গেট এরপরে আরেকটি ভার্ব থাকলে, ওকে, দে হ্যাভ এখানে আছে, এরপরে মানে তারা আছে গট ইনভলভ। এই যে গেটের পরে যদি একটা ভার্ব চলে আসছে গটের পর, এর জন্য কি হয়ে যাবে, এই যে ইনভলভ হয়, ইন পার্টিসিপল ইনভলভড হবে। তারপর হি হ্যাজ গট হার্ট, ওকে, তো হার্ট ভার্ব আগে হচ্ছে গেট, গেটের পরে যদি ভার্ব চলে আসে তাহলে সেই গেট কি হয়ে যাবে, মানে সেই ভার্বটা কি হয়ে যাবে, সেই ভার্বটা হচ্ছে পাস্ট পার্টিসিপল হবে। ওকে, আবার ফিলের ক্ষেত্রেও সেম, যে হি ফেল্ট ইনসাল্টেড, তিনি অপমানিত বোধ করছিলেন। তারপরে তিনি অপমানিত বোধ করতে পারেন, হি মে ফিল ইনসাল্টেড। ওকে, তো শেষের ওইটা পাস্ট পার্টিসিপলই হবে। রিমেইন প্লাস ভার্ব এর পাস্ট পার্টিসিপল হয়। রিমেইনের পরের বিষয়গুলো হচ্ছে কি হবে, ভি থ্রি হবে। তো আমরা কয়েকটা বিষয় জানলাম, এগুলোর পরে হচ্ছে ভি থ্রি বসে, গেট, ফিল, রিমেইন। ওকে, এগুলো হচ্ছে ব্যতিক্রম। আর বাকিগুলো তো আমরা বললামই যে কখন কী হবে। আর হচ্ছে যে ভার্বের সঙ্গে পাস্ট পার্টিসিপল ফর্ম হবে কখন, যখন বাক্যটির বস্তু হবে এবং অবস্থান নির্দেশ করবে। যেমন নদীর তীরে নির্মিত বাড়িটি দেখতে সুন্দর। দ্য হাউস বিল্ট অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার লুকস নাইস। দ্য হাউস বিল্ট, ওকে। তো এখানে হচ্ছে এইটা কিন্তু হচ্ছে কোন টেন্সে আছে দেখছো, যে নদীর তীরে নির্মিত বাড়িটি দেখতে সুন্দর। নদীর তীরে নির্মিত বাড়িটি দেখতে সুন্দর আছে কোন টেন্সে, মনে হচ্ছে একদম মানে কি বলা হয়, কি টেন্সে আছে, সিম্পল টেন্সে আছে, বাট এখানে চলে এসেছে কি ভি থ্রি পাস্ট পার্টিসিপল চলে এসেছে। ওকে, যে কি দ্য হাউস বিল্ট অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার লুকস নাইস। দ্য হাউস বিল্ট, বাড়িটি নির্মিত, মানে আগে নির্মাণ করা হয়েছে, বিষয়টা বোঝাচ্ছে, তবে কিন্তু এটা সিম্পল সেন্টেন্স, তবে ভি থ্রি হচ্ছে। এই বিষয়গুলোকে খুবই খেয়াল রাখতে হবে। আবার আজিমপুরে অবস্থিত বিদ্যালয়টি মানসম্মত। আজিমপুরে অবস্থিত বিদ্যালয়টি, প্রথমত হচ্ছে এখানে বস্তু থাকবে, বস্তু হবে সাবজেক্ট আর অবস্থা নির্দেশ করবে, তাহলেই হচ্ছে এখানে বিষয়টা ভি থ্রি দিয়ে আমাদের করতে হবে। তো 10 বছর আগে নির্মিত সেতুটি গত বছর ভেঙে গেছে, তো 10 বছর আগে নির্মিত, তাহলে কী হবে, দ্য ব্রিজ বিল্ড 10 years ago ব্রোক ডাউন লাস্ট ইয়ার। ওকে, তো এগুলো কিন্তু ভি থ্রি হচ্ছে। কথার উত্তর দ্বারা হচ্ছে মানে কি দ্বারা কি বোঝাচ্ছে আশা করি মানে বুঝাইতে পারছি। গতকাল কেনা কলমটি আজ হারিয়ে গেছে, তো গতকাল কেনা তার মানে কি, এই হচ্ছে গতকাল কেনা, তা দ্য পেন বট ইয়েস্টারডে, গতকাল কেনা হয়েছিল। মানে কথার মধ্যে কিন্তু এক ধরনের পাস্ট লুকিয়ে আছে, এটা ধরতে হবে। ওকে, তো আমরা হচ্ছে সাধারণ অর্থে একটু ই করে বুঝতে পারি এই মানে এই কৌশলটা দ্বারা, যে বস্তু হবে আর অবস্থা নির্দেশ করবে, তখন ওইটা ভি থ্রি দিয়ে আমরা তার ট্রান্সলেশন করব। ওকে, যাই হোক, এরপরে হচ্ছে আমরা যদি ট্রান্সলেশন প্র্যাকটিসটা করি, এখান থেকে ট্রান্সলেট দ্য ফলোইং সেন্টেন্স ইনটু ইংলিশ, অর্থাৎ বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন প্র্যাকটিসটা করি, তাহলে হচ্ছে বিষয়টা আরও ক্লিয়ার হবে। এখানকার ট্রান্সলেশনগুলো খুবই ভালো, এবং ভালো বলতে কি ভাবানুবাদ না, একদম মানে আক্ষরিক অনুবাদ দেওয়া। তো আক্ষরিক অনুবাদ করলে কি আমাদের হচ্ছে পুরো গ্রামাটিক্যাল বিষয়টা খুব ভালো হয়, বুঝতে সুবিধা হয়। যাই হোক, বাংলাদেশ আমাদের মাতৃভূমি, এটা তো একদম সহজ, যে বাংলাদেশ ইজ আওয়ার মাদারল্যান্ড। এরপরে এটি একটি স্বাধীন দেশ, এটাও একদম ইজি, যে ইট ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। এর অবস্থান দক্ষিণ এশিয়ায়, এর অবস্থান ইট ইজ সিচুয়েটেড ইন সাউথ এশিয়া। ইটস ভেরি ইজি। বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে, তো বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে, এটাও আমরা জানি যে বাংলাদেশ অ্যাচিভড ইন্ডিপেন্ডেন্স ইন 1971।
বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে। যেহেতু পাস্ট একটা ঢুকানো আছে, তার মানে কি এখানে হচ্ছে আমাদের পাস্ট এইটা নিয়ে আসতে হবে। ওকে, বাংলাদেশ অ্যাচিভ ইন্ডিপেন্ডেন্স ইন 1971। স্বাধীনতা এমনি এমনি আসেনি, স্বাধীনতা এমনি এমনি আসেনি। ফ্রিডম ডিড নট ডিসেন্ড আপন অটোমেটিক্যালি, ফ্রিডম ডিড নট ডিসেন্ড আপন অটোমেটিক্যালি। তো এইভাবে করে হচ্ছে এখানকার ট্রান্সলেশনটা দেওয়া। এই ট্রান্সলেশনটা আপাতত থাকুক, এটা আমরা পরে করব।